গ্রাম পঞ্চায়েতের আরও একটি ভিডিও নিয়ে আমি ইতিমধ্যেই চলে এসেছি, যেখানে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি জিকে বা জিএসের সেরা 30টি প্রশ্ন। শুধুমাত্র যে গ্রাম পঞ্চায়েত এমন নয়, এই একই সেটটি কিন্তু কাজে দেবে মিসলেনিয়াসের ক্ষেত্রে এবং এমনকি ডব্লিউবিসিএসের যারা প্রিপারেশন নিচ্ছে, ডব্লিউবিসিএস প্রিলিমস বা মেইনসের জন্য প্রিপারেশন নিচ্ছে, এছাড়াও ডব্লিউবিপি এসআই যাদের রয়েছে সামনে বা কনস্টেবলের যারা চিন্তা ভাবনা করছে, সবার জন্যই এই সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন স্কিপ না করে দেখো এবং পিডিএফ পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করলেই কিন্তু পুরো পিডিএফটি একদম ফ্রিতে পেয়ে যাবে। এবারে দেখে দেওয়া যাক প্রশ্নের সেটগুলো। প্রথম প্রশ্ন, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে। প্রত্যেকটি প্রশ্নের সাথে আমরা আরও অনেক কিছু ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করব। যেমন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদটির নাম কী ছিল? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে সং অফ অফারিংস কিন্তু হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ, যেটির অনুবাদ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। এরপরের প্রশ্ন আমরা যদি চলে আসি, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। এছাড়া আরও একটি বিষয় আমাদের জেনে রাখা ভালো, বাংলা সাহিত্যের এই দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কে লিখেছিলেন? অবশ্যই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এই উপন্যাসটি লিখেছিলেন। তাকে কী নামে পরিচিত? বাংলার ক্ষেত্রে তাকে বলা হয় সাহিত্য সম্রাট। এটিও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপরে চলে আসি আমরা যদি এরপরের প্রশ্ন, বিখ্যাত আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে? বিখ্যাত আরণ্যক উপন্যাসের রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা আরেকটি বিখ্যাত উপন্যাসের নাম অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও। এরপরে চলে আসি আমরা, বাংলা সাহিত্যের ভোরের পাখি কাকে বলা হয়? বাংলা সাহিত্যের ভোরের পাখি কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে বিহারীলাল চক্রবর্তীকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম আমরা এখানেই একবারে জেনে নিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর একটি বিখ্যাত ছদ্মনামে কিন্তু বহু রচনা লিখেছেন, সেটি কি? অবশ্যই ভানু সিংহ। মনে রাখতে হবে আমাদেরকে, ভানু সিংহ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। আচ্ছা, এই ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি একই ব্যক্তি? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই উত্তর জানাতে ভুলবে না। জীবনানন্দ দাশকে কী নামে পরিচিত? জীবনানন্দ দাশ কিন্তু রূপসী বাংলার কবি নামে পরিচিত। এছাড়াও জীবনানন্দ দাশের বিখ্যাত কিন্তু কাব্যগ্রন্থ হলো রূপসী বাংলা। এর পরের প্রশ্ন যদি আমরা চলে আসি, মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত মেঘনাদ বধ কাব্যটি কত সালে প্রকাশিত হয়? মনে রাখতে হবে এটি প্রকাশিত হয় 1861 সালে। 1861 সালে কিন্তু এই উপন্যাসটি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। মেঘনাদ বধ কাব্যে মোট কয়টি স্বর্গ রয়েছে? মনে রাখতে হবে মোট স্বর্গ রয়েছে 6টি। এক্ষেত্রে কাব্যগ্রন্থের ক্ষেত্রে, বিশেষ করে কাব্যের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি অধ্যায় একটি করে স্বর্গ। যেমন প্রথম স্বর্গটির নাম হচ্ছে অভিষেক, ঠিক তেমনই এক্ষেত্রে কিন্তু 6টি এরকম স্বর্গ রয়েছে এবং প্রায় 600-র উপরে কিন্তু এখানে লাইন বা পংক্তি রয়েছে। এরপরে প্রশ্ন আমরা দেখি, রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিকে? অবশ্যই জীবনানন্দ দাশ। চলে আসি আমরা 7 নম্বর প্রশ্নের, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি? প্রথম কবিতা কিন্তু হয়ে যাচ্ছে প্রলয় উল্লাস। এরপরের প্রশ্ন যদি আমরা চলে আসি, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে। চর্যাপদ আবিষ্কার কে করেছিলেন? আমাদের মনে রাখতে হবে চর্যাপদ আবিষ্কার করেছিলেন কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু এই চর্যাপদ আবিষ্কার করেছিলেন। কোথা থেকে আবিষ্কার করেছিলেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ফেলো এটি। এর পরের প্রশ্ন যদি আমরা আসি, বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক কে ছিলেন? অবশ্যই উত্তর কী হয়ে যাবে? স্বর্ণকুমারী দেবী। এর পরের প্রশ্নে যদি আমরা চলে আসি, বিখ্যাত হাসুলিবাকের উপকথা কার লেখা? হাসুলিবাকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অস্কারজয়ী চলচ্চিত্র পথের পাঁচালীর পরিচালক কে ছিলেন? অবশ্যই এটি কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দাও। এই উত্তরটি কিন্তু আমি দিচ্ছি না, কমেন্ট বক্সে এটি ছেড়ে দিচ্ছি তোমাদের উপরেই। পশ্চিমবঙ্গের কোন জেলার ঐতিহ্যবাহী ছৌ নাচ ইউনেস্কোর হেরিটেজ তালিকায় রয়েছে? আচ্ছা, অবশ্যই একটি প্রশ্ন কমেন্ট বক্সে উত্তর জানাও, ইউনেস্কোর হেরিটেজ তালিকায় পশ্চিমবঙ্গের মোট কতগুলি রয়েছে বিষয়। এবারে চলে আসি ছৌ নাচের ক্ষেত্রে। ছৌ নাচটি কোথাকার নাচ? পুরুলিয়ার। এবং ছৌ নাচ কিন্তু
পুরুলিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, বীরভূমের বিখ্যাত জিনিস কি? বীরভূমের বিখ্যাত জিনিস কি? আচ্ছা, টেরাকোটা, টেরাকোটার কাজ কোথাকার বিখ্যাত? কমেন্ট বক্সে অবশ্যই এক্ষুনি উত্তরটি লিখে দাও। টেরাকোটার কাজের জন্য কোন জায়গা পশ্চিমবঙ্গের বিখ্যাত, বা ডোকরার কাজের জন্য? এর পরের প্রশ্ন যদি দেখি, বিখ্যাত লোকশিল্প পটচিত্র বা পটুয়া শিল্পের জন্য পশ্চিম মেদিনীপুরের কোন গ্রামটি বিখ্যাত? উত্তর হয়ে যাবে পিংলা বা নয়াগ্রাম। এর পরের প্রশ্ন যদি আমরা আসি, শান্তিনিকেতনের বিখ্যাত সাঁওতাল পরিবার ভাস্কর্যটি কার তৈরি? উত্তর হয়ে যাচ্ছে রামকিঙ্কর বেইজ। পরের প্রশ্ন, টেরাকোটা বা পোড়ামাটির মন্দিরের জন্য পশ্চিমবঙ্গের কোন শহরটি বিখ্যাত? আমি একটু আগেই বলেছিলাম প্রশ্নটি, এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে? বিষ্ণুপুর। এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, ভারত মাতা চিত্রটি 1905 সালে কে অঙ্কন করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। আরও একটি বিষয় আমি এখানে জানিয়ে রাখি, ভারত মাতা চিত্রটি তিনি কিন্তু প্রথমে বঙ্গমাতা নামে এঁকেছিলেন। প্রথমে চিত্রটির নাম ছিল বঙ্গমাতা এবং পরবর্তীতে অবনীন্দ্রনাথ ঠাকুর এটির নামকরণ করেন ভারত মাতা। এর পরের প্রশ্ন চলে আসি, পৌষ মেলা এবং বসন্ত উৎসব পশ্চিমবঙ্গের কোন স্থানে সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ? অবশ্যই উত্তর হয়ে যাচ্ছে কি? শান্তিনিকেতন। তারপরের প্রশ্নে যদি আমরা চলে আসি, টুসু উৎসব, টুসু উৎসব কোথাকার রাঢ় ও জঙ্গলমহল অঞ্চলের জন্য বিখ্যাত? এরপরে গম্ভীরা, গম্ভীরা পশ্চিমবঙ্গের কোন জেলার অত্যন্ত জনপ্রিয় একটি লোকসঙ্গীত ও লোকনৃত্য? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, গম্ভীরা কোথাকার গুরুত্বপূর্ণ একটি নাচ? অবশ্যই এক্ষেত্রে কি হবে উত্তর? মালদার। আচ্ছা, কোচবিহারের বিখ্যাত কি রয়েছে? কোচবিহার কিসের জন্য বিখ্যাত? কোচবিহার বিখ্যাত হচ্ছে এখানকার রাজাদের জন্য। এছাড়াও কোচবিহারের ক্ষেত্রে মনে রাখতে হবে কি, কোচবিহারের গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক ভাষা কি? কোচবিহারের গুরুত্বপূর্ণ আঞ্চলিক ভাষা হচ্ছে রাজবংশী ভাষা, রাজবংশী বা কামতাপুরী ভাষা। আচ্ছা, মুর্শিদাবাদ কিসের জন্য বিখ্যাত? মুর্শিদাবাদ বিখ্যাত গৌড়ের জন্য, গৌড়ের জন্য। মুর্শিদাবাদেই কী ছিল? একসময় বাংলার সুলতানি শাসন কোথা থেকে চলেছিল? মুর্শিদাবাদ থেকে কিন্তু বাংলার সুলতানি শাসন চলেছিল। এছাড়াও লক্ষণ সেন এবং লক্ষণাবতী প্রভৃতি কিন্তু মুর্শিদাবাদের সাথে সম্পর্কিত রয়েছে। এবং জলপাইগুড়ি কিসের জন্য বিখ্যাত? জলপাইগুড়ি কিসের জন্য বিখ্যাত? অবশ্যই জলদাপাড়া গরুমারা নাকি গরুমারার জন্য বিখ্যাত? অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দাও। কোন পার্ক রয়েছে, কোন জাতীয় উদ্যান রয়েছে জলপাইগুড়িতে? এরপরের প্রশ্ন চলে আসি, কুটির শিল্পের মধ্যে বিখ্যাত মাদুরকাঠি শিল্প পশ্চিমবঙ্গের প্রধানত কোন জেলায় দেখা যায়? পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? পশ্চিম মেদিনীপুরে দেখা যায়। পশ্চিম মেদিনীপুরের কোন জায়গায় দেখা যায় মূলত মাদুরকাঠি শিল্প? মনে রাখতে হবে সবং। সবং হচ্ছে মাদুরকাঠির জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? এক্ষেত্রে কি হয়ে যাবে উত্তর? পশ্চিমবঙ্গের রাজ্য পশু অবশ্যই মেছো বিড়াল হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু। আচ্ছা, রয়্যাল বেঙ্গল টাইগার তাহলে কি? রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ভারতের জাতীয় পশু, মনে রাখতে হবে ভারতের জাতীয় পশু কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত জায়গা কোনটি? একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত হচ্ছে আসামের কাজিরাঙ্গা। আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু বিখ্যাত, মনে রাখতে হবে। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হয়ে যাচ্ছে কি? সাদা গলার মাছরাঙা পাখি হচ্ছে। আচ্ছা, ভারতীয় ময়ূর কি? ভারতীয় ময়ূর কি ভারতের জাতীয় পাখি? অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাও। আচ্ছা, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? এক্ষেত্রে অনেকেই দার্জিলিং পর্বতশ্রেণী বলে ভুল করে, কিন্তু দার্জিলিং পর্বতশ্রেণী নয়, সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গালীলা পর্বতশ্রেণী। এবার একটা জিনিস আমরা দেখে নিই, তিস্তা নদী উত্তরবঙ্গের এই যে উত্তরের পার্বত্য অঞ্চলকে দুভাগে ভাগ করেছে। একদিকে হচ্ছে তিস্তার পূর্ব অংশ এবং তিস্তার আরেক দিকে হচ্ছে পশ্চিম অংশ। তিস্তার পূর্ব অংশ কী নামে পরিচিত? এটা যদি তিস্তা নদী হয়, তিস্তার যে পূর্ব অংশ রয়েছে, পূর্ব অংশ হচ্ছে কী নামে পরিচিত? আমাদের প্রিয় তরাই নামে। এবার পশ্চিম অংশ, তিস্তার পশ্চিম অংশ হচ্ছে তরাই নামে এবং তিস্তার পূর্ব অংশ হচ্ছে ডুয়ার্স নামে। এক্ষেত্রে যদি আমরা দেখি, তিস্তার পশ্চিম অংশের সবার উপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ফালুট এবং তার ঠিক নিচেই রয়েছে আমাদের পরিচিত সান্দাকফু। আর তিস্তার পূর্ব অংশ যে রয়েছে ডুয়ার্স, ডুয়ার্সের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাহলে কিন্তু মনে রাখতে হবে এটির উত্তর হবে দূরপিন দ্বারা। দূরপিন দ্বারা হচ্ছে তিস্তার
পূর্ব অংশ অর্থাৎ ডুয়ার্সের সর্বোচ্চ শৃঙ্গ। এর পরের প্রশ্ন যদি আমরা চলে আসি সেটা হচ্ছে ইউনেস্কো কত সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে? তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে সঠিক কোনটি? 1987। এর পরের প্রশ্ন যদি আমরা চলে আসি পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? অবশ্যই এক্ষেত্রে মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? ভাগীরথী হুগলি। আচ্ছা, ভাগীরথী হুগলি পশ্চিমবঙ্গের কোথা থেকে? গঙ্গা থেকে আলাদা হয়ে আমাদের প্রবাহিত হয়েছে এবং গঙ্গা তারপরে কী নামে পরিচিত হয়েছে? বাংলাদেশে এটির নাম হয়েছে কিন্তু পদ্মা। আর এই যে এভাবে ভাগ হয়ে যেটা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে, এই জায়গাটির নাম কি? এই জায়গাটির নাম কিন্তু হচ্ছে ধুলিয়ান। ধুলিয়ানের কাছে কিন্তু এই ভাগটি হয়েছে, মনে রাখতে হবে। এর পরের প্রশ্ন যদি আমরা দেখি উত্তরবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? অবশ্যই কী হবে উত্তর? তিস্তা। তারপরের প্রশ্ন যদি দেখি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত জলদাপাড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর কী হয়ে যাবে? আলিপুরদুয়ার। আমি এর আগেই একটা প্রশ্ন করেছিলাম যে গরুমারা কোন জেলায় অবস্থিত? গরুমারা অবশ্যই কমেন্ট করে জানাও। এছাড়াও আরও একটি বলে দিচ্ছি, সেটি হচ্ছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দাও। এরপরের প্রশ্ন যদি আসি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কী হয়ে যাবে? সঠিক উত্তর শিউলি বা নাইট জেসমিন। এরপরের যদি আমরা প্রশ্নটি দেখে নিই, বিখ্যাত বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন জেলায় অবস্থিত? এটিরও সঠিক উত্তর কী হয়ে যাবে? আলিপুরদুয়ার। বক্সা ব্যাঘ্র প্রকল্প কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত। আচ্ছা, এই বক্সার পাশেই আলিপুরের আরেকটি নতুন করে পৌরসভা এবছর তৈরি হয়েছে। আলিপুরে নতুন করে পৌরসভা যেটি তৈরি হয়েছে সেটি কী নাম? সেটি হচ্ছে জয়গা। মনে রাখতে হবে এটি কিন্তু ভুটানের প্রবেশদ্বার। এই জয়গাকেই কিন্তু ডুয়ার্সের অন্যতম সেরা শহর বলা হয় এবং এটি আলিপুরদুয়ারে এবার নতুন করে পৌরসভা হয়েছে, মনে রাখতে হবে। এরপরে যদি আমরা চলে আসি পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের প্রধান মৃত্তিকা কোনটি? অবশ্যই সেক্ষেত্রে কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ল্যাটেরাইট বা লাল মাটি। তাই কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমরা এটা সঠিক উত্তর দিয়েছি কিনা এবং রাঢ় অঞ্চলের প্রধান মাটি কোনটি হবে। আচ্ছা, রাঢ় অঞ্চল কিসের জন্য বিখ্যাত? কমেন্ট বক্সে অবশ্যই জানাতে সেটিও ভুলবে না। এই পুরো পিডিএফটি একদম ফ্রিতে পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে থাকা লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে গিয়ে পুরো পিডিএফটি কিন্তু তোমরা পেয়ে যেতে পারো একদম বিনামূল্যে।